নমস্কার, স্বাগত জানাই ডক্টর অনলাইনে এখনকার অনুষ্ঠান। বিখ্যাত একজন ডক্টর রয়েছেন আমাদের সাথে, সাইকিয়াট্রিস্ট রয়েছেন। বিশেষ করে আমরা বলি একটু স্ট্রেস আমাদের জীবনটাকে যেন একদম উলটপালট করে দেয়। স্ট্রেসটা যখন হয় আমাদের, বিভিন্ন ধরনের চাপ, অনেক রকম টেনশন এখনকার সময়টাতে প্রতিটি মানুষের দেখবেন কেউ না কোনো একটা টেনশনের মধ্যে রয়েছেন, কেউ একটু অ্যাংজাইটির ভিতরে রয়েছেন, কারো স্ট্রেস এত বেশি মনে হচ্ছে জীবনটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো না। এই সমস্ত সমস্যা নিয়ে একেবারেই জেরবার। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা, কি করবেন এই সমস্ত সমস্যাগুলো থাকলে, এবং প্রতিদিন আপনারা কিভাবে মেনটেন করবেন সেই জায়গাগুলো যাতে আপনাদের জীবনে না আসে। আপনারা ফোন করবেন আমাদের সাথে এই অনুষ্ঠানে 9732300881 লাইভ ফোন ইন নাম্বারে, এবং আপনাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলতে পারেন। ডাক্তার টিশামপতি নস্কর আজকে রয়েছেন, সাইকিয়াট্রিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের। স্বাগত জানাই ওনাকে, আপনাকে স্বাগত জানাই ওনাকে। যাই হোক, শুরুতেই একটা ফোন আছে, একটা ফোন নিয়ে শুরু করছি স্যার। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? নমস্কার, কেউ আছে? কথা বলে শুনতে পাবো। হ্যাঁ বলুন। আপনি টিভির ভলিউমটা মিউট করবেন, কথা বলুন। হ্যাঁ বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। যাই হোক, আপনারা যারা ফোন করবেন অবশ্যই ফোন করে আমাদের সাথে কথা বলবেন, কারণ এই অনুষ্ঠানের যে একটা সময় রয়েছে সেটি খুব সীমিত থাকে। সুতরাং আপনাদের সময়ে যদি কথা না বলেন তাহলে আমাদের এখান থেকে একটু অসুবিধা হয়। যাই হোক, শুরু করছি। এই যে স্ট্রেসের বিষয়টা বললাম, এগুলোকে ঠিক আজকালকার জীবনে এই যে এতটাই স্ট্রেস, বিভিন্ন ধরনের টেনশন, নানান রকম ঝামেলা এগুলো শুরু হয়েছে। তো শুরুতে একটু জানতে চাই যে স্ট্রেসটা অ্যাকচুয়ালি কি? স্ট্রেসটা হলো যে আমাদের উপর যখন একটু বেশি মাত্রায় চাপ বা দায়িত্ব এসে পড়ে, তার বিরুদ্ধে আমাদের কিছু প্রতিক্রিয়া হয়, শারীরিক এবং মানসিক। সেই ঘটনাটাকেই আমরা স্ট্রেস বলে চিহ্নিত করি। এই স্ট্রেসটা সাধারণভাবে আমাদের আজকাল খুব বেশি করে দেখা যায় এখনকার সময়টাতে। ভারতবর্ষে একটা পরিসংখ্যান মোটামুটি ভাবে আমরা বার করতে পেরেছি, এবং সেই পরিসংখ্যানটা কত মানুষ এই স্ট্রেসের কবলিত? দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষে প্রায় 89% মানুষ, মানে প্রত্যেক 10 জনে 9 জন মানুষ এই স্ট্রেসের শিকার। এবং এই রেশিওটা, এটা কিন্তু গ্লোবাল পার্সেন্টেজ যে 86%, তার থেকেও বেশি। আচ্ছা, সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপারটা কোথায়, সেটা হলো যে এই যে মানুষগুলো স্ট্রেসের শিকার, তাদের মধ্যে কিন্তু 75% মানুষ, 75% যারা ভুক্তভোগী, তারা কিন্তু কোনো চিকিৎসকের কাছে, সেটা মানসিক রোগ বিশেষজ্ঞ হতে পারেন, তাদের কাছে যেতে কিন্তু তারা কুণ্ঠাবোধ করছেন। এটাই সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার। এটাই যে চিকিৎসকের কাছে যেতে কুণ্ঠা বোধ করা, যে হয়তো সেখানে অনেক রকম সমস্যা থাকতে পারে। চিকিৎসক কি মনে করবেন? এই যে স্ট্রেস আপনি বললেন 10 জনের ভিতর 9 জন, এটি খুব চিন্তার ব্যাপার। এর প্রতিটি মানুষ, আমিও রয়েছি স্ট্রেসে কোনো না কোনো জায়গায়, আপনিও রয়েছেন, আপনারাও রয়েছেন স্ট্রেসে কোনো না কোনো জায়গায় একটা। সেই জায়গাটা থেকেই কিন্তু সমস্যা হচ্ছে, এবং চিকিৎসকের কাছে গিয়ে না পৌঁছতে পারে, সেটিও একটি সমস্যা। স্ট্রেসের সাধারণ উপসর্গগুলো কি কি? স্ট্রেস বা যখন প্রচন্ড চাপ বা দায়িত্ব আমাদের ওপর এসে পড়ে, তখন তার বিরুদ্ধে কিছু মানসিক এবং কিছু শারীরিক প্রতিক্রিয়া হয়। যখন কোনো স্ট্রেসের সম্মুখীন আমরা হচ্ছি, তখন শারীরিক যে রিয়াকশনগুলো দেখা যায়, যাকে আমরা অ্যালার্ম রিয়াকশন বলি, সেখানে হয় যে মাংসপেশি শক্ত হয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করা, শ্বাস জোরে জোরে নেওয়া, কারুর ক্ষেত্রে এই সময় বাথরুমে যাওয়ার টেন্ডেন্সি বেড়ে যেতে পারে। এই সমস্যাগুলো হয়। তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের মন এবং শরীর ব্যাপারটার সঙ্গে অ্যাডাপ্ট করে নিতে থাকে, মানিয়ে নিতে থাকে। সেই ব্যাপারটাকে আমরা অ্যাডাপ্টেশন ফেজ বলি। এবং এই স্ট্রেস, এটাকে যদি ধরা যায়, এটা কি সব সময় ক্ষতিকর হতে পারে? না, স্ট্রেস সব সময় কিন্তু ক্ষতিকর নয়। আচ্ছা, স্ট্রেসকে আমরা সাধারণত দুভাগে ভাগ করি, ইউস্ট্রেস আর ডিস্ট্রেস। ইউস্ট্রেস কি? যখন স্ট্রেস অল্প মাত্রায় হয়, যখন তা আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতার মধ্যে হয়, যখন সেই স্ট্রেসটা অল্প কিছুদিনের জন্য থাকে, তারপরে কমে যায়, সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রেসটা আমাদের ক্ষেত্রে একটা পজিটিভ
একটা ভালো কাজ করে। আমরা অল্প সময় বেশি কাজ করে নিতে পারি, তার থেকে একটা মানসিক আনন্দ তৈরি হতে পারে। যেমন যদি ধরুন কেউ সারা বছর পড়াশুনো করছে, তার পরীক্ষার সময় কিন্তু তার একটা স্ট্রেস হবে, সেটা অল্প হবে, পরীক্ষা অবধি থাকবে, কিন্তু সে সেই সময় অনেক বেশি রিভিশন দিয়ে নিল, অনেকটা জিনিস একসাথে একটু তাড়াতাড়ি পড়ে নিল, তো সেটা একটা পজিটিভ ব্যাপার। কিন্তু যখনই এই স্ট্রেসটা কারোর মানিয়ে নেওয়ার ক্ষমতার বাইরে চলে যায়, প্রচন্ড বেশি মাত্রায় হয়ে যায়, বেশি সময় ধরে থাকে, ধরুন নিরন্তর তার উপর প্রেশার চলছে, যেটা থেকে কোনো রকম ভাবে মুক্তি পাওয়ার উপায় নেই, সেক্ষেত্রে কিন্তু সেটা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। আচ্ছা, স্ট্রেস কত প্রকার হতে পারে, এটা কি আমরা আলোচনা করেছি? এই যে ইউস্ট্রেস এবং ডিস্ট্রেস এরকম ভাবে এবং একটা তাছাড়াও দেখুন, কর্পোরেটে যারা চাকরি করে তাদের স্ট্রেস একরকম, পারিবারিক একটা জায়গায় যারা রয়েছেন তাদের সেই জায়গায় স্বামী স্ত্রীর ভিতর একটা স্ট্রেস থাকে, সেই স্ট্রেসটা অন্যরকম। একদম। হ্যাঁ, সেটি বিভিন্ন জায়গায় যারা ব্যবসায়ীরা আছে তাদের স্ট্রেস একরকম, যারা চাকরিজীবী তাদের স্ট্রেস একরকম, ঠিক। স্টুডেন্টদের স্ট্রেস একরকম। তো এই সম্পূর্ণগুলো মিলিয়ে স্ট্রেসকে ওভারঅল একটা জায়গায় আসা যায় যে এই স্ট্রেসগুলো কোথাও না কোথাও এক। এই যে ঘটনাগুলি আপনি বললেন, এগুলোকে আমরা স্ট্রেসার বলি, মানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের ওপর চাপ বা দায়িত্ব বেশি হয়ে যাচ্ছে হঠাৎ করে। তো এগুলো যে কোনো রকমের হতে পারে। যেমন ধরুন কারোর যদি নিকট আত্মীয়ের মৃত্যু হয়, সেটা তার জন্য একটি প্রচন্ড দুর্ভাগ্যজনক ঘটনা। কারোর যদি কোনো বড় অসুখ বা অপারেশন হয়, সেটাও একটা স্ট্রেসের সৃষ্টি করতে পারে। যদি কারোর এরকম কোনো কন্ডিশন হয় যার ফলে তার দৈনন্দিন যে কাজকর্ম সেটাতে তার বাধা হচ্ছে, যেমন বিভিন্ন রকমের যদি প্রতিবন্ধকতা তার জীবনে এসে যায়, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু স্ট্রেসারের কাজ করে, যেটা স্ট্রেস বা এই চাপ সেটাকে প্রচন্ড বাড়িয়ে দেয় এবং তার পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন তাদের হতে পারে। এই যে স্ট্রেস, এই স্ট্রেস আমরা শুনলাম যে সবসময় কারক নাও হতে পারে, আবার কোনো কোনো সময় ক্ষতি করতে পারে। কোন ক্ষেত্রে ক্ষতি করতে পারে সবচেয়ে বেশি? যখন স্ট্রেসগুলো প্রচন্ড বেশি মাত্রায় হচ্ছে, যখন সেই স্ট্রেসটা কন্টিনিউ হতে থাকছে এবং যখন সেই স্ট্রেসটা তার মানিয়ে নেওয়ার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, বিশেষ করে এই কয়েকটা জায়গাতে স্ট্রেসটা ক্ষতিকর হয়ে যেতে পারে। আচ্ছা, একটু থামি, একটা ফোন নিয়েছে। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি শক্তিগড় বলছি। হ্যাঁ, সত্যিকার থেকে কে বলছেন? পরিমল সরকার বলছি। হ্যাঁ, বলুন পরিমল। বলছি যে তো আপনাদের প্রোগ্রাম দেখছি। তো ধন্যবাদ। আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। আচ্ছা। তো সেখানে আমার খুব চাপ থাকে। তো আমি ইদানিং দেখছি 6-7 মাস ধরে আমার রাত্রের দিকে ঘুম আসছে না। আচ্ছা, রাত্রে কাজের প্রেশারের জন্য বিভিন্ন কথা মনে পড়ছে, রাত্রে ঠিক ঘুম আসছে। তো এর মানে আমার শরীরটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। শরীর খারাপ হয়ে যাচ্ছে। এটা কি স্ট্রেসটা আমার মানে এক্ষেত্রে কি করণীয় বা কি করলে ভালো হবে? মন কেমন থাকে? আপনার মন কেমন থাকে? মন ঠিক থাকে, অতটা খারাপ থাকে না, কিন্তু রাতের দিকে আমার দেখছি ওই কাজের কথাগুলো মনে পড়ছে, ঘুম আসছে না ঠিক মতো। আচ্ছা, টেনশন, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। হতে পারে। ধন্যবাদ। আপনার বয়সটা জানা হলো না, কত বয়স? বয়স আমার 42। 42। ধন্যবাদ, আপনি ফোন করেছেন। আপনি সঙ্গে থাকুন, নিশ্চয়ই আলোচনা করব। এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা, যেটা বেশিরভাগ মানুষেরই এখন হচ্ছে, বিশেষ করে যারা এই ধরনের চাকরি করছেন। সেই সমস্যাগুলো অনেক সময় এনাদের হয়ে যায় যখন তারা দেখেন যে তাদের মনে হয় যে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কাছ থেকে তারা মনোমতো ব্যবহার পাচ্ছেন না, বা নিজের সম্পর্কে একটা যে ধারণা থাকে, স্বাভাবিকভাবেই একটা উচ্চাকাঙ্ক্ষা মানুষের থাকে, সেই ধারণাটা যখন একটু ধাক্কা খায় বা যখন প্রেশার প্রচণ্ড বেড়ে যায়, তখন এই সমস্যাগুলো যেটা উনি বললেন সেগুলো খুব স্বাভাবিকভাবেই হয়। তো ওনার মনের খারাপে সেরকম সমস্যা কিছু ছিল না। ওনার যেটা সমস্যা হচ্ছে যে ওনার ঘুমের অসুবিধা হচ্ছে এবং ওনার কাজের কথাগুলো মনে পড়ছে এসে, সেই জায়গাটি একটি সমস্যা। সেটাকে কাটানোর জন্য প্রথমত আমি বলবো যে ওনার যে শখ গুলো আছে, হবি যেগুলো আছে, সেগুলোতে উনি একটু যাতে মনোনিবেশ করেন। যদি ওনার কোনো অ্যাক্টিভ হবি না থাকে, তাহলে যে জিনিসগুলো ভালো লাগে, গান শোনা বা
গল্পের বই Gardening পড়া, করা। গার্ডেনিং করা, যা ইচ্ছা হতে পারে সেগুলো যাতে উনি করেন। এবং একটা জিনিস মনে রাখা দরকার, আপনি যে অফিস করছেন সেটা তো নিজে ভালো থাকার জন্যই করছেন না, এই যে কষ্ট করছেন, কিন্তু সেটা করে যদি নিজে ভালো থাকতে না পারেন তাহলে লাভটা কোথায় হলো? তাই জন্য অফিসকে ঘরের মধ্যে নিয়ে আসার চেষ্টা একদম করবেন না। অফিসের কাজ অফিসেই সীমাবদ্ধ রাখুন, সেখানে মন দিয়ে কাজ করুন, কিন্তু সেই কাজগুলো ঘরের মধ্যে আনাটাকে নিজে থেকে নিজে মনে রেখে অ্যাভয়েড করার চেষ্টা করুন। এবং ঘুমোতে যাওয়ার আগে যে আপনার সমস্যা হচ্ছে তার জন্য কিছু স্লিপ হাইজিন আপনাকে মেনে চলতে হবে। সেটা হচ্ছে যে বিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রাত্রিরে শোয়ার আগে ফোন বা টেলিভিশন এই জিনিস এরকম ব্রাইট স্ক্রিনের সামনে অ্যাটলিস্ট আধ ঘন্টা থেকে 1 ঘন্টা একটা গ্যাপ দেওয়ার চেষ্টা করুন। রাত্রিরে খুব স্পাইসি ফুড অ্যাভয়েড করবেন। সকালে যদি পসিবল হয়, এরকম নয় যে আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা ব্যায়াম করতে হবে, যদি পারেন অন্তত 10 থেকে 15 মিনিট একটু তাড়াতাড়ি হাঁটুন, সেটুকুনি যদি করতে পারেন তাহলে আশা করা যায় এই সমস্যা থেকে কিছুটা উপকার পাবেন। যদি তারপরেও সমস্যা থাকে তাহলে আমি বলবো যে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাহায্য নিন, তিনি আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন। অবশ্যই, ধন্যবাদ। আপনার আশা করি আপনার প্রশ্নের উত্তর পেলেন। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি দীপক রায় বলছি। হ্যাঁ, বলুন বলুন। বললাম যে মানে আমার আপসেট মাইন্ডে একটু হয়ে যায়। তো তখন কখনো রাতে ঘুমিয়ে আসে না, মানে এই ঘন্টার পর ঘন্টা চলে যায়। আচ্ছা হয়তো দেখা গেলো ভোরের দিকে আপনার আচ্ছা এটা মাঝে মাঝে হয়। আচ্ছা আর অ্যাকচুয়ালি আমি সুগারের পেশেন্ট, অনেক সুগারের পেশেন্ট। হ্যাঁ, তো আমি মানে দীর্ঘদিন থেকে একটা মেডিসিন নিচ্ছি, হ্যাঁ ওই আপনার ইটিজোলা আচ্ছা ঠিক আছে 0.5। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এটাতেও খুব একটা কোনো কাজ হয় না, মানসিক একটা মানে সবসময় একটা উদাস মন থাকে আর কি সবসময়। উদাস, তো এইটা কারণ কি কাজে এনার্জি ঠিক মতো পাওয়া যায় না, আর তো ডিসিশন যেন নিতে পারি না নিজে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স কত বর্তমানে? আমার 51 রানিং। খিদে ঠিকঠাক হয়? খিদে পায় আপনার? ঠিকঠাক খিদে হয়? খিদেটা এমনি সেই খিদে পাওয়ার ভাবটা নেই, খিদে নেই, যেটা হয় এটাই আর কি। মন ভালো থাকে? কোনো রুচি না, মন একদম ভালো থাকে না। মন ভালো। কখনো যখন হয়তো একটু ভালো হয় যখন, তখন একটু গান টান শুনি, শুনি। ঠিক আছে, বুঝে গেছি। তারপরে আর ইচ্ছা করে না, খিদের ভাবটা মানে যেটা হয় তাই খাই। আচ্ছা, স্টেটে আর হয় তাই? হচ্ছে গিয়ে আপনার রুচিটাও কিন্তু মুখে সেরকম একটা রুচি নেই। হ্যাঁ, বুঝে গেছি। আপনি সঙ্গে থাকুন আনকমন। দীপক, আপনি সঙ্গে থাকুন, আলোচনা করছি। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনি শুনুন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করি। যে প্রবলেমগুলো উনি বলছেন সেগুলি অবসাদ বা ডিপ্রেশন এর দিকে ইঙ্গিত করে। ডিপ্রেশনে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে মানসিক অবসাদ, এবং সেটা বেশিরভাগ সময়, দিনের বেশিরভাগ সময়, সপ্তাহের বেশিরভাগ দিন এই সমস্যাটা হতে থাকে। এতে আরও যে সমস্যাগুলো হয়, যেরকম উনি বললেন যে ঘুম না আসা, খেতে ইচ্ছে না করা, কোনো কাজে মনোসংযোগ না করতে পারা, মন ভালো লাগে না, কোনো ডিসিশন নিতে না পারা, যে কাজগুলো আগে করতে খুব ভালো লাগতো সেই কাজগুলোতেও আর একদমই ইচ্ছা না করা, এই সমস্যাগুলি হতে পারে। মেজাজ খিটখিটে হয়ে যায়, খুব সিরিয়াস স্টেজে কিন্তু আত্মহত্যা করার চিন্তা বা প্রবণতা সেগুলো দেখা যেতে পারে। তো এই সমস্যাগুলো যেটা উনি বলছেন, ওনার ক্ষেত্রে এই সমস্যাগুলো যথেষ্ট ওনাকে বিরক্ত করছে। তো অবসাদ বা খারাপ লাগা এগুলো কিন্তু সবারই অল্প বিস্তর হয়, কিন্তু কখন আপনি বুঝবেন যে আপনাকে একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে, সেটা হচ্ছে যখনই সেই সমস্যাগুলো আপনার দৈনন্দিন যে জীবনযাপন সেটাতে বাধার সৃষ্টি করছে। ওনার কথা শুনে মনে হলো যে ওনার ক্ষেত্রে সেটি হচ্ছে। এবার উনি বললেন যে এটিজোলা বলে একটি ওষুধ উনি খেতেন, তো ওষুধটি বেসিক্যালি এটিজোলাম, সেটা একটি অ্যাংজিওলাইটিক, কিন্তু শুধু সেই ওষুধে এই মুহূর্তে হয়তো সমস্যাটার পুরোপুরি সমাধান হবে না। সুগার আছে? হ্যাঁ, সুগার আছে। তো চিকিৎসা শাস্ত্র এখন অনেক উন্নত হয়েছে, সুগার যাদের আছে তাদেরকেও দেওয়ার মতন কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট পাওয়া যায়। আমি ওনাকে পরামর্শ দেব
উনি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন, সেটা ওনার জন্য খুবই খুবই ভালো উপকারী হবে।